দুইজন প্রথিত যশা রাজনৈতিক ব্যক্তিত্ব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দুইজনের যে সমাধি ক্ষেত্র, তো যখন এই যে দুটো মাজার ভেঙে ফেলা হবে বা এই দুটো মাজার গুড়িয়ে দেওয়া হয় বা এই দুটো মাজারের বিরুদ্ধে যা কিছু আমরা আশঙ্কা করছি বা যে সমস্ত প্রচার আমরা শুনছি, কথাবার্তা শুনছি, এটির আলটিমেট গোল কোথায় যেতে পারে ওটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। কিন্তু জিয়াউর রহমান সাহেবের যেহেতু একটা সংগঠন আছে, বঙ্গবন্ধুর যেহেতু একটা সংগঠন আছে, এই জন্য এটা একটা রাজনৈতিক গুরুত্ব তাদের প্রতিপক্ষের নিকট অনেক অনেক বেশি। এমনকি বিএনপির লোকজন তারাও বঙ্গবন্ধুর মাজার, আর আওয়ামী লীগের লোকজনও জিয়াউর রহমান মাজার, চন্দ্রিমা উদ্যান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সরিয়ে নেওয়া, তারপরে ওখানটাকে মুক্ত করা ইত্যাদি নানা রকম কথাবার্তা হচ্ছিল। তো সেগুলো নিয়ে যে সমস্যা, সেই সমস্যাগুলো এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে একেবারে মহিরু আকার ধারণ করেছে এবং এখন ৩২ নম্বর ভাঙার পরে বঙ্গবন্ধুর মাজার ভাঙা নিয়ে কথাবার্তা হচ্ছে। বিভিন্ন মহল যেভাবে উস্কানি দিচ্ছে, এটা যেভাবে সত্য, তার সঙ্গে সঙ্গে আবার শক্তিশালী যাদের সংগঠন রয়েছে, এরকম অনেক রাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন, তারা চাচ্ছে যে বঙ্গবন্ধুর মাজারটা একেবারে সাধারণ একটা কবরে পরিণত হবে। এক্ষেত্রে ঘিরে এত কিছু দরকার নেই। এই জিনিসগুলো কিন্তু আলোচিত হচ্ছে এবং এটা কতটা সহিংসতার পর্যায়ে যেতে পারে সেটা আমরা দেখেছি। এই যখন এনসিপি নেতৃবৃন্দ গোপালগঞ্জ যাওয়ার চেষ্টা করলেন এবং সেখানে গেলেন এবং সেখানে গিয়ে মুজিববাদ নিয়ে যখন কথাবার্তা বললেন, তখন এটার যে সহিংসতা, এটার যে উন্মত্ততা, এটার যে সন্ত্রাস এবং এটার যে বাদ ভাঙা আবেগ কোন পর্যায়ে গেল যে 4 জনকে মানে সরকারিভাবে স্বীকার করা হচ্ছে, কিন্তু অন্য সবাই বলছে এই হতাহতের সংখ্যা আরো অনেক অনেক বেশি। তাদেরকে সরাসরি গুলি করে মেরে তারপর পরিস্থিতি সামাল দিতে হয়েছে এবং যারা সেখানে গিয়েছেন তাদেরকে নজিরবিহীন নিরাপত্তা দিয়ে ওখান থেকে সরিয়ে আনতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে মানে যেগুলোকে সাজোয়া যান বলা হয়, আমরা সাজোয়া যান বুঝি না, আমরা সাধারণত ট্যাঙ্ক বুঝি। তো ট্যাঙ্কের মতোই কিন্তু ট্যাঙ্কের যেভাবে যুদ্ধর ময়দানে যে ট্যাঙ্কগুলো থাকে তার সঙ্গে কামান থাকে, সাজোয়া যানে এইভাবে কামান থাকে না, কিন্তু এদের চাকাগুলো বা অন্যান্য জিনিসগুলো আছে, এগুলো অনেকটা ট্যাঙ্কের মতোই। তো সেই সাজোয়া যানের ভিতরে ঢুকিয়ে নেতাদেরকে সেখান থেকে রীতিমতো রেস্কিউ অর্থাৎ উদ্ধার করতে হয়েছে। এরকম দুর্বিষহ অবস্থা বাংলাদেশে ঘটেনি। এটা মানুষের আবেগ, সেন্টিমেন্টকে কেন্দ্র করে। তো গোপালগঞ্জ শহরে যদি এই অবস্থা হয়, যদি এই সেম ঘটনাটা টুঙ্গিপাড়াতে হতো, তারপরে সেটা যদি মানে টুঙ্গিপাড়াতে শুধু রাজনৈতিক কর্মকাণ্ড হতো বা যদি ডিক্লেয়ার দিয়ে মাস্টার টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজার হতো, তাহলে সেটার ভয়াবহতা কোন পর্যায়ে যেত এবং আগামীতে যদি এই কাজটি করার কারো অভিলাষ থেকে, ইচ্ছা থেকে, সেটা কোন পর্যায়ে যেতে পারে ওটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার এটাও মাথায় রাখতে হবে যে রাজনৈতিক ক্ষমতা এত বেশি, এত প্রবল রাষ্ট্র ক্ষমতার সঙ্গে আসলে কেউ পারে না। এই রাষ্ট্র ক্ষমতা ইমাম হাসানকে খুন করেছে, বিষ প্রয়োগ করে তাকে খুন করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাথা থেকে অর্থাৎ শরীর থেকে মস্তক বিচ্ছিন্ন করে তার শরীরের এই দুটো অংশকে 2 জায়গাতে দাফন করা হয়েছে। একটি অংশ সেই কারবালাতে আছে, আরেকটি অংশ মিশরে রয়েছে, মিশরের রাজধানী কায়রোতে রয়েছে। এই দুটো অংশ। তো তখন এই মানুষের আবেগ কাজ করেনি। এজিদের যে তলোয়ার, আব্দুল্লাহ বিন জিয়াদের তলোয়ার সবকিছু মীমাংসা করে দিয়েছে। এটি নিয়ে গল্প আছে, উপন্যাস আছে। এই কাজ করার ফলে তাদের ধ্বংস আসছে, তারা মরে গেছে, তাদের নানা রকম অভিভাবক সাপ এসেছে, এটা একটা পার্ট। কিন্তু বাস্তবতা হলো যে তলোয়ার দ্বারা এটা মীমাংসিত হয়েছে আবেগ। তো কাজেই রাষ্ট্র ক্ষমতা যদি কেউ পায়, তাহলে তারা যদি চায় যে বঙ্গবন্ধুর মাজার একেবারে গুড়িয়ে দেওয়া হবে, এখানে কোনো আবেগ কাজ করবে না। এরকম 4 জনের জায়গায় 40 জন, 40 জনের জায়গায় 400 জন মারা যাবে। সেই সাইদি সাহেবের যে চাঁদে দেখা গিয়েছে, ওটা নিয়ে যা হয়েছিল বগুড়াতে, আপনি চিন্তা করেন, তার চেয়ে কি আর হবে। তো এনিওয়ে, এখন বক্তব্যটা হলো যখনই বঙ্গবন্ধুর এই মাজারটাকে গুড়িয়ে দেওয়া হবে বা হতে পারে বা যদি হয় কখনো, এটা যে হবে না এটা কিন্তু বলা যাচ্ছে না, এটা রাষ্ট্র ক্ষমতার উপরে নির্ভর করবে। আর যখনই বঙ্গবন্ধুর মাজারটা ভেঙে দেওয়া হবে, একইভাবে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমান মাজার সরে যাবে। বিকজ দুটোই পলিটিক্যাল যে গুরুত্ব রয়েছে, সেই পলিটিক্যাল গুরুত্বের সঙ্গে সঙ্গে ধর্মীয় গুরুত্ব রয়েছে, ইতিবাচক নেতিবাচক। এরপরে কি হবে? যে রাষ্ট্রশক্তি এই দুটো মাজারকে ভেঙে দেওয়ার জন্য প্রমোট করতে পারে, প্রলুব্ধ করতে পারে, বা যে সমাজ এটাকে উস্কে দিতে পারে এবং যে সমাজ এটাকে গ্রহণ করতে পারে, তো সেই সমাজে শিরক বলতে যা বোঝায়, যেটা আমাদের রাষ্ট্রীয় কালচারে পরিণত হয়েছে, সেই জিনিসগুলো থাকবে না। যেমন ধরুন, আমরা
শহীদ যারা শহীদান 1952 সনে শহীদ হয়েছেন, তো তাদের ব্যাপারে মানুষের আবেগ হলো যে এরা মুসলিম, তো সেখানে মিলাদ হবে, কোরআনখানি হবে, তারপরে শেষে গরিব মানুষদেরকে ভুড়ি ভোজ করানো হবে বা খাওয়ানো হবে। গরিব মানুষ আল্লাহর কাছে দোয়া করবে, কারণ হলো ক্ষুধার্তকে খানা দেওয়ার চেয়ে আর বেহতার ইসলাম নেই। আপনি যত নামাজ কালাম পড়েন না কেন, সবচেয়ে বেহতার ইসলাম হলো দুটো, আল্লাহ রসুলের একেবারে সহিহ হাদিস। তো বেহতার ইসলাম হলো 1 নম্বর মানুষকে সালাম দাও, অর্থাৎ মানুষের কল্যাণ কামনা করো এবং মানুষ সম্পর্কে ভালো ধারণা পোষণ করো, এর চেয়ে তার বড় ইসলাম নেই। দ্বিতীয়ত হলো যে মানুষকে খানা খাওয়াও, ক্ষুধার্ত ব্যক্তি থেকে শুরু করে যে কোনো মানুষকে খাদ্য খাওয়ানোটা হলো ইসলামের সবচেয়ে বেহতার ইসলাম। এবং এই জন্য মানে কাউকে পরিতৃপ্ত করে, খুব সহজে কাউকে পরিতৃপ্ত করা যায় কেবল খাদ্য দিয়ে, এর বাইরে আপনি অন্য কোনো কিছু দিয়ে পরিতৃপ্ত করতে পারবেন না। তো সেইভাবে শহীদানদের, সেটা 71 মুক্তিযোদ্ধা বলেন, 52 শহীদান বলেন, তাদেরকে সম্মান জানানো, তাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এবং তাদের পরিবার পরিজনকে মর্যাদা দেওয়ার ইসলামী রীতি রয়েছে। কিন্তু আমাদের যে শহীদ মিনার কিংবা আমাদের জাতীয় স্মৃতিসৌধ, এখানে গিয়ে যে সকল কর্মকাণ্ড করা হয়, এ সকল কর্মকাণ্ডকে ইসলামী তাহাজিব এবং তমদ্দুন মানে সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি এবং ঐতিহ্য এটার সঙ্গে সরাসরি কন্ট্রাডিক্ট করে। এখানে গান গাইতে গাইতে যাচ্ছেন, খালি পায়ে যাচ্ছেন, ফুল দিচ্ছেন, ওখানে হারমোনিয়াম বাজাচ্ছেন, রাত 12টার সময় গিয়ে দাঁড়াচ্ছেন, এটা সেই যারা মাজার পুজোকে বা মাজার পন্থীদেরকে ঘৃণা করেন তাদের কাছে এটা আরো বিষাক্ত। তো কাজে এইগুলো কি হবে, দিস ইজ দ্য কোশ্চেন। সেকেন্ড থিং হলো, এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতগুলো সেই মূর্তি রয়েছে, সেটা রাজু চত্বর বলেন কিংবা সেই শামীম শিকদার যে আরেকটা করেছেন অপরাজয় বাংলা বলেন, কিংবা স্বোপার্জিত স্বাধীনতা, যেটা টিএসসিতে রয়েছে স্বোপার্জিত স্বাধীনতা, টিএসসির দুটো, একটা হলো টিএসসি যে ডাসের পিছনে স্বোপার্জিত স্বাধীনতা, আর একটা হলো রাজু ভাস্কর্য, যেটা একেবারে টিএসসির যেটা মোড় বলা হয় সেখানে, আর অপরাজয় বাংলা এটা রয়েছে কলাভবনের সামনে। এখন এই যে বিমূর্ত মূর্তিগুলো, সেই যে আপনি এটাকে সেই স্ক্যাপচার বলেন কিংবা এগুলোকে ভাস্কর্য বলেন, কিন্তু এগুলো প্রকৃতপক্ষে আসলে মূর্তি, এইগুলোর কি হবে? এখন বিশ্ববিদ্যালয়গুলোতে যে রাজনীতির জয় জয়কার, যাদের হাতে বিশ্ববিদ্যালয় কলেজগুলোর যে নিয়ন্ত্রণ, তারা এই মাজার পুজোর মতোই এই জিনিসগুলোকে ঘৃণা করে এবং এই জিনিসগুলোকে তারা ওন করে না। তো যখন এই যে দুটো মাজার ভেঙে ফেলা হবে বা এই দুটো মাজার গুড়িয়ে দেওয়া হয় বা এই দুটো মাজারের বিরুদ্ধে যা কিছু আমরা আশঙ্কা করছি বা যে সমস্ত প্রচার আমরা শুনছি, কথাবার্তা শুনছি, এটির আলটিমেট গোল কোথায় যেতে পারে এবং সেই সমাজ, সেরকম একটা সমাজ আমাদের এই দেশে যদি প্রতিষ্ঠিত হয়, যেমন ধরুন সৌদি আরবের মতো একটা সমাজ প্রতিষ্ঠিত হলো, চুরি করলে হাত কেটে দেবেন, তারপরে শেষে ওজনে যদি কম দেয় তাহলে আপনার মাংস কেটে নিয়ে আপনি দাড়ি পাল্লায় ওজন করবেন, 1 কেজি যদি মাংস কম দেয় আপনার শরীর থেকে 1 কেজি মাংস কেটে দেওয়া হবে। এই জিনিসগুলো, বা আপনি অন্যায় করলেন, পাথর মেরে আপনাকে মুহূর্তের মধ্যে নারী হোক পুরুষ হোক জেনা ব্যভিচারে যে বিচার দেওয়া হলো, শিরচ্ছেদ করা হলো প্রকাশ্যে, একদম যে কোনো একটা নারী বা পুরুষকে শিরচ্ছেদ করা হলো, ফাঁসি সেই সমস্ত হবে না। এই জিনিসগুলো তো আসলে এখন সৌদি আরবে চলছে। এই শরিয়া যে আদালত এবং শরিয়ার যে বিচার, এই জিনিসগুলো আগামীতে যখন আপনার এই সমাজে 18 কোটি মুসলমানের দেশে আসবে, তখন এই জিনিসগুলো আপনি কিভাবে গ্রহণ করবেন? এই যে মার্চ টু গোপালগঞ্জ উপলক্ষে গোপালগঞ্জ জেলাতে যা কিছু ঘটেছে এবং সেই সকল ঘটনার সঙ্গে যেভাবে কৌশলে সেনাবাহিনীকে জড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে গুলাগুলিতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলাগুলিতে সরকারি যে সূত্র, সেই সূত্র অনুযায়ী 5 জন, বেসরকারি সূত্র অনুযায়ী কেউ বলছে 10 জন, কেউ বলছে 19 জন যারা নিহত হয়েছেন। এ পর্যন্ত যাদেরকে মৃত বলে বা নিহত ব্যক্তি বলে চিহ্নিত করা হয়েছে, তাদের বেশিরভাগই নিরীহ সাধারণ জনগণ এবং তারা কেউ এখানে যুদ্ধ করতে এসেছিল, মারামারি করতে এসেছিল, ঢিল ছুঁড়তে এসেছিল, এমন কোনো তথ্য এবং প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সরকারের যে মদতপুষ্ট রাজনৈতিক দল, যেটিকে কিংস পার্টি বা রাজকীয় পার্টি বলা হয়, সেই এনসিপি, তারা জুলাই বিপ্লব উপলক্ষে বা জুলাই অভ্যুত্থান উপলক্ষে সারা বাংলাদেশের 64টি জেলাতে পদযাত্রা শুরু করেছে। তারই ধারাবাহিকতায় হঠাৎ করে তারা গোপালগঞ্জে যে তাদের পদযাত্রা, সেই পদযাত্রাটিকে তারা মার্চ টু গোপালগঞ্জ, ইংরেজিতে তারা এটিকে রূপান্তরিত করে। 1 2 নম্বর হলো যে তারা এই যে মার্চ টু গোপালগঞ্জ, এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেয়। এর কারণ হলো তারা বাংলাদেশের সকল জেলাগুলো যাবে এভাবে বলেছিল, কিন্তু গোপালগঞ্জে যাবে এই ধরনের সিদ্ধান্ত আমরা জানি না। দ্বিতীয়ত, হঠাৎ করে যখন তারা মার্চ টু গোপালগঞ্জ ইংরেজিতে বললো, অতীতে যেভাবে কমপ্লিট শাটডাউন
এই ধরনের যাকে বলা হয় যুগান্তকারী তারা যে প্রোগ্রাম দিয়ে সফলতা লাভ করেছিল, তারই ধারাবাহিকতায় তারা মার্চটি গোপালগঞ্জ দিল এবং তার সঙ্গে সঙ্গে তাদের সমর্থক এবং তাদের হেটার যারা তাদেরকে ঘৃণা করে তারা নানা রকম পক্ষে এবং বিপক্ষে গুজব ছড়াতে থাকলো। বলা হলো বঙ্গবন্ধুর মাজার ভাঙা হবে, এটা করা হবে, ওটা করা হবে ইত্যাদি, এবং তা নিয়ে একেবারে রীতিমতো গোপালগঞ্জ উত্তাল। যখন এরকম একটা পরিস্থিতি বা পরিবেশ তৈরি হয়, সেখানে সাধারণত অতীতকালে 144 ধারা জারি করা হয়। এমনকি সরকারি দল যেমন ধরুন আওয়ামী লীগ এবং বিএনপি, তারা যখন পরস্পর মুখোমুখি অবস্থানে চলে যেত অতীতে, এবং পরিস্থিতি যখন দেখা যেত যে স্থানীয় প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারছে না, তো সেক্ষেত্রে বিএনপির ক্ষমতাকালীন সময়টিতেও দেখা গেল বিএনপি প্রশাসন বা সরকারি প্রশাসন 144 ধারা জারি করেছে। আবার আওয়ামী লীগের জামানাতে এরকম ঘটনা বহুবার ঘটেছে। কখনো বিএনপির সঙ্গে কখনো নিজেদের দুটো দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব যখন অনিবার্য হয়ে পড়ে এবং যেখানে আশঙ্কা করা হয় যে হতাহতের সংখ্যা অনেক বেশি হবে, সেখানে সাধারণত 144 ধারা জারি করে কোনো পক্ষকে সেখানে সমাবেশ করতে দেওয়া হয় না। তো গোপালগঞ্জে যে সমস্যা হয়েছে, যে সংঘাত হয়েছে, সংঘর্ষ হয়েছে, এবং এখনো পর্যন্ত এটা যে রেশ রয়ে গেছে এবং সারা বাংলাদেশকে যেভাবে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে, এটা প্রথমত গোয়েন্দা ব্যর্থতা। দ্বিতীয়ত যদি গোয়েন্দা ব্যর্থতা না হয় তাহলে এরকম একটি ঘটনা ঘটানোর জন্য গোয়েন্দাদের একটা চক্রান্ত এখানে ছিল। আর তৃতীয়ত বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তর্জাতিক অঙ্গনে এটিকে যাকে বলা হয় কলঙ্কিত করার জন্য, জাতিসংঘ মিশনে এই সেনাবাহিনীর সুনাম এবং সুখ্যাতি এগুলো পুলিশের মতো করে দেওয়ার জন্য, এবং আমেরিকা যে সকল মানবাধিকার সংগঠন রয়েছে তার সঙ্গে সঙ্গে জাতিসংঘের যে মানবাধিকার সংগঠন রয়েছে, এই মানবাধিকার সংগঠন যেটা সম্প্রতি বাংলাদেশে তাদের অফিস করেছে, এই সংগঠনের দ্বারা সেনাবাহিনীকে কলঙ্কিত করা, দায়ী করা এবং প্রশ্নের মুখোমুখি করার যে একটা সুদূর প্রসারী চক্রান্ত রয়েছে, তা এই গোপালগঞ্জের মাধ্যমে হয়তো শুরু হয়ে গেছে। সেনাবাহিনীটা কীভাবে মোকাবেলা করবে আমি এটা বলতে পারি না। এর কারণ হলো ইতিমধ্যে দুটো অ্যাঙ্গেল থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে দীর্ঘদিন ধরে। সাম্প্রতিক সময় যদি আপনি ধরেন তাহলে রোহিঙ্গাদেরকে বা আরাকান আর্মিকে মানবিক করিডোর দেওয়া হবে, এবং সেই মানবিক করিডোর জাতিসংঘের অধীনে মানবিক করিডোর দেওয়া হবে। মার্কিন সৈন্যরা বা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীরা সেটা তদারক করবে, এবং আরাকান আর্মিদের কাছে বা আরাকানে বসবাসরত রোহিঙ্গাদের নিকট জাতিসংঘের সরঞ্জামাদি যাবে এবং গোপনে আমেরিকার অস্ত্র যাবে। এরকম একটা অবস্থায় সরাসরি সেনাবাহিনী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সঙ্গত কারণে আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছে, এবং এটা নিয়ে আমেরিকা মানে একেবারে সেনাবাহিনীর প্রতি যার পরনায় বিরক্ত। ফলে এই বাহিনীটিকে যে কোনোভাবে অ্যাবান্ডন করে দেওয়া, এই বাহিনীটিকে যে কোনো মূল্যে অবদমিত করে দেওয়া বা এর একটি কাউন্টার প্যারামিলিটারি গঠন করা বা একটি আলাদা বাহিনী গঠন করার ব্যাপারে ইতিমধ্যে কিন্তু তারা কাজ শুরু করেছে। আপনারা দেখেছেন যে জেনারেল নুরুদ্দিন খান, বাংলাদেশের খুবই জনপ্রিয় সাবেক সেনাপ্রধান, যার সঙ্গে একসময় বিএনপির ভালো সম্পর্ক ছিল, জামাতের সাথে তার খুবই পারিবারিক সম্পর্ক, এবং তিনি বিএনপি জামাতের বাইরে আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন। তো এই ভদ্রলোক অতি সম্প্রতি একটা খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ কথা বলেছেন যে বাংলাদেশের একটা কি বাহিনী যেন তিনি বলেছেন যে এরকম একটা বাহিনী আলাদা গঠন করা উচিত। তো সেই বাহিনী যদি গঠন করা হয়, যেটাকে রক্ষী বাহিনীর মতো যদি হয় বা বিপ্লবী বাহিনীর মতো হয়, বা ধরুন ইরানের যে ওদের যে রেভলিউশনারি গার্ড, তো বিপ্লবী বাহিনী, তো সেরকম কিছু হয় তাহলে সেনাবাহিনীর আর অস্তিত্ব থাকবে না। 2 নম্বর হলো যে ভারত যেটা চাচ্ছে, সেই 1971 সন থেকে ভারত চাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী না থাকুক, এবং এই জন্য বঙ্গবন্ধুর উপর তাদের একটা চাপ ছিল, এবং বিভিন্ন সময় তাদের যারা দাবেদার শাসক বাংলাদেশে এসেছে প্রায় সবার মাধ্যমে সেনাবাহিনীকে যেটা লজিস্টিকভাবে দুর্বল করে দেওয়ার যে ভারতীয় মাস্টার প্ল্যান, সেটা বাস্তবায়িত হয়েছে। যেভাবে মালদ্বীপে হয়েছে সেখানে হলো সেনাবাহিনী নেই, বা যেভাবে ধরুন সিঙ্গাপুরে সেনাবাহিনী নেই। তো ভারত মনে করে যে তাদের সঙ্গে যদি একটা সামরিক চুক্তি বাংলাদেশের সঙ্গে থাকে, বাংলাদেশের সেনাবাহিনীর যে বিশাল ব্যয় হয়, এই 2 লক্ষ বাহিনীকে লালন পালন করার কোনো দরকার নেই, এর 10 ভাগের 1 ভাগ টাকা যদি ভারতকে দেওয়া হয় তাহলে ভারত বাংলাদেশের যে কোনো প্রয়োজনে সৈন্য দিয়ে সহযোগিতা করতে পারে। তো এই যে চক্রান্ত, এগুলো তো চলছে, দীর্ঘদিন ধরে চলছে। সেই চক্রান্তের মধ্যে এই জমানাতে এসে যখন এরকম গোপালগঞ্জের একটা ঘটনা ঘটলো, এটাকে আর যাই বলেন না কেন খুব সহজ সরল ঘটনা হিসেবে আমি মনে করি না। দ্বিতীয়ত সেনাবাহিনী ধৈর্যের সঙ্গে গত 11 মাস ধরে নির্বিকার থেকেছে। তাদের চোখের সামনে অনেক হত্যাকাণ্ড হয়েছে, তাদের চোখের সামনে মাস্তানি, চাঁদাবাজি, তারপর শেষে হয়নি এ ধরনের এহেন কুকর্ম নেই। তারা বসে বসে গোয়েন্দা রিপোর্ট করেছে, বসে বসে মুনকার নিকেরের মতো তারা অনেক কিছু লিখেছে, কিন্তু নিজেদের লাঠি বা বন্দুক ওইভাবে বেশি প্রয়োজন না হলে তারা কিন্তু উঠায়নি। কিন্তু এখানে একেবারে সরাসরি যুদ্ধ অবস্থা, জল, স্থলে, অন্তরিক্ষে। এখানে হেলিকপ্টার গিয়েছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু নৌবাহিনীর যে গানবোটগুলো সেখানে টহল দিয়েছে গোপালগঞ্জের খালে, বিলে, নদীতে। আর সেনাবাহিনীর সর্বোচ্চ যে
টহল সেটা সেখানে চলেছে। এবং হঠাৎ করে সেনাবাহিনীর এই তৎপরতা হওয়ার পেছনে কারণ এবং তৎপরতা হওয়ার পরে যে উদ্ভূত পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতি নিয়ে আগামীতে দেশে এবং দেশের বাইরে কি কি বিপদ বিপত্তি আসতে পারে দেশের জন্য, সেনাবাহিনীর জন্য, সেটা নিয়ে আমাদের মনে হচ্ছে যে আলোচনা করা উচিত এবং খোলামেলা ভাবি। আপনারা জানেন যে গোপালগঞ্জের ঘটনা ভারতের পত্রপত্রিকা খুবই নেতিবাচকভাবে উপস্থাপন করেছে এবং গ্লোবাল মিডিয়া আল জাজিরা থেকে শুরু করে ইউরোপ আমেরিকার বিখ্যাত বিখ্যাত মিডিয়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীর এই যে ক্র্যাকডাউন বা গুলি চালানো, এই জিনিসগুলো যেভাবে তারা প্রদর্শন করছে তা ইউনিট সরকারের জন্য এবং সেনাবাহিনীর জন্য খুবই জ্যাকস্টুতি নিয়েও যারা গেছেন তাদেরকে প্রোটেকশন দিতে পারেননি। ফলে সেনাবাহিনী এখানে সব কিছু হারিয়েছেন। জনগণের বিশ্বস্ততা, নির্ভরতা, আন্তর্জাতিক যে তাদের ইন্টিগ্রিটি সেটা হারিয়েছেন। তারা আওয়ামী লীগের গালি খাচ্ছেন, বিএনপির গালি খাচ্ছেন, জামাতের গালি খাচ্ছেন এবং একই সঙ্গে যাদেরকে তারা একেবারে এত ঝুঁকি নিয়ে রক্ষা করেছেন, সেই যে সেনাবাহিনীর যে সাজোয়া যান, যেটিকে আমরা সাধারণ ভাষায় ট্যাঙ্ক হিসেবেই বলে থাকি, যদিও ওগুলো ট্যাঙ্ক না, অন্য গাড়ি, তো সেই সাজোয়া জানে করে তাদেরকে যেভাবে ওখান থেকে সরিয়ে আনা হয়েছে, এত কিছুর পরেও কিন্তু এনসিপির অর্থাৎ রাজকীয় পার্টির যারা কর্তা ব্যক্তি তারা অভিযোগ করেছে যে ওখানে পুলিশ, সেনাবাহিনী বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যথাযথ দায়িত্ব পালন করেননি এবং জনগণকে তাদের উপর লেলিয়ে দেওয়ার জন্য ওখানে যে চক্রান্ত হয়েছে সেই চক্রান্ত ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন আগে থেকে জানতো এবং যদি তারা চাইতো তাহলে এটা মোকাবেলা করতে পারতো অথবা এটা অ্যাভয়েড করতে পারতো, যেটা তারা করেনি। এবং এই জন্য এই যে তরুণদের দল বা তারুণ্যের দল বা রাজকীয় দল বা কিংস পার্টি তারা আবার গোপালগঞ্জে রাজনৈতিক সমাবেশ করার হুমকি দিয়েছে। তারা বলেছে যে এবার শুধুমাত্র আমরা শুধু গোপালগঞ্জ শহরে যাব না, গ্রামে গঞ্জে মাঠে ঘাটে আমরা যাবো এবং সেখানে মুজিববাদের কবর আমরা রচনা করব। এখন আমি আমার যে ক্ষুদ্র বুদ্ধি, যতটুকু আওয়ামী লীগের রাজনীতি করেছি, বাংলাদেশের রাজনীতি করেছি, আসলে আমি কখনো মুজিববাদ খুঁজে পাইনি। এমনকি গোপালগঞ্জের মানুষ মুজিববাদ কি বলতে পারবে না।